আমার বক্তব্য অ্যাজ অ্যাটর্নি জেনারেল জানতে চেয়েছেন। আপনারা ইস্যুটাও বলেছেন যে গতকাল যে একটি রায় প্রকাশিত হয়েছে 185 পৃষ্ঠার রায়, সেটি হচ্ছে আমাদের একটি সংবিধানের একটি অনুচ্ছেদের ব্যাখ্যা সম্পর্কিত এবং একটি ডিরেকশন সম্পর্কিত। আমার তো ধারণা আপনারা এই বিষয়ে আমাদের মতামত জন্য বলেছেন, এটাই নাকি অন্য কিছু? আমরা এই রায়টি গতকাল প্রকাশিত হওয়ার পরে এই রায়টি পড়ার চেষ্টা করেছি এবং আমি এই রায়টি পড়েছি এবং এটা হচ্ছে আমাদের সংবিধানের 116 অনুচ্ছেদ, তার সাংবিধানিকতার প্রশ্ন এখানে জড়িত এবং এবং এই রায়টি আমাদের যেহেতু সংবিধানের ব্যাখ্যার সঙ্গে সম্পর্কিত, আপনারা জানেন এই রায়ের একটি উল্লেখযোগ্য অংশ হচ্ছে, যদিও হাইকোর্ট ডিভিশন এই মামলাতে বেশ কয়েকটি ডিরেকশন দিয়েছেন সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা সহ, কিন্তু হাইকোর্ট কিন্তু নিজেই কিন্তু এই রায়টি যে চূড়ান্ত এটা মনে করেছেন বলে মনে হয়নি। কারণ আমাদের সংবিধানের 103-এর 2-এর ক অনুচ্ছেদ এবং দফায় উল্লেখ করা আছে, হাইকোর্ট যখন কোনো মামলা নিষ্পত্তি করেন এবং সেই নিষ্পত্তির পরেও যদি সাংবিধানিক প্রশ্ন জড়িত থাকে এবং সেক্ষেত্রে হাইকোর্ট এই মর্মে একটা সার্টিফিকেট দেন যে মামলাটির সহিত এই সংবিধান ব্যাখ্যার বিষয়ে আইনের গুরুত্বপূর্ণ প্রশ্ন জড়িত রয়েছে এবং এই রায়ের 184 পৃষ্ঠায় রাষ্ট্রের পক্ষ থেকে, অ্যাটর্নি জেনারেলের পক্ষ থেকে সার্টিফিকেট চাওয়া হয়েছিল যে এই রায়টি আরও পর্যালোচনা করার জন্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগে যেন সার্টিফিকেট ইস্যু করা হয় এবং আদালত স্পষ্টত বলেছেন, উই হিয়ারবাই সার্টিফাই দ্যাট দিস কেস ইনভলভস এ সাবস্টেন্সিয়াল কোয়েশ্চেন অফ ল অ্যাজ টু ইন্টারপ্রিটেশন অফ দ্য কনস্টিটিউশন। আমি আদালতের হাইকোর্টের এই রায়ের যে অংশটুকু পড়লাম, এক্স্যাক্টলি সেই অংশটুকু আমাদের সংবিধানের 103 অনুচ্ছেদের 2 দফার ক উপধারাতে উল্লেখ করা আছে এবং অতীতেও আমরা বেশ কিছু সাংবিধানিক প্রশ্নের বিষয়ে হাইকোর্ট কর্তৃক প্রদত্ত এমন সার্টিফিকেট লক্ষ্য করেছি। 8ম সংশোধনী মামলায় এটা আমরা দেখেছি, এমনকি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সংক্রান্ত আমাদের যে প্রচলিত যে একজন সাবেক বিচারপতির নাম সম্বলিত যে রায়, সেখানেও কিন্তু এমনটি ছিল। আর যেহেতু সংবিধানের ব্যাখ্যার প্রয়োজন এবং দেশের সর্বোচ্চ আদালত আপিল বিভাগ, আমার মনে হয় এটা আপিল বিভাগে চূড়ান্ত নিষ্পত্তি হওয়াটাই কাম্য এবং সমীচীন এবং সেটি প্রকারান্তরে সার্টিফিকেট দেওয়ার মাধ্যমে হাইকোর্ট বিভাগও মনে করেছে। সরকার, রাষ্ট্রের পক্ষে সরকারের অবস্থান হচ্ছে, যেহেতু সংবিধানের গুরুত্বপূর্ণ প্রশ্ন জড়িত আইনের ব্যাখ্যা সম্পর্কিত, সুতরাং এটা রাষ্ট্রের পক্ষ থেকে আমরা আপিল দায়ের করব যত দ্রুত সম্ভব। আপিল দায়েরের বেশ কয়েকটি প্রক্রিয়া আছে, আপনারা জানেন যে আমরা সার্টিফাইড কপির জন্য দরখাস্ত দিয়েছি, আমরা যদিও কপিটা পেয়েছি এবং সেটা নিয়ে যত দ্রুত সম্ভব আমরা সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আমরা আপিল দায়ের করব। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে এই সার্টিফিকেটের অর্থ কী? হাইকোর্টের যে কোনো রায় কিংবা আদেশের বিরুদ্ধে যখন আমরা সুপ্রিম কোর্টে আপিল করি, এখানে 2-3টা ব্যাপার আছে যেখানে সরাসরি সুপ্রিম কোর্টে আপিল হিসেবে এটা তালিকাভুক্ত হয় এবং আপিল হিসেবে শুনানি হয়। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে আপিল এবং লিভ টু আপিলের মধ্যে এখানে হচ্ছে পার্থক্য। লিভ টু আপিল হচ্ছে যে হাইকোর্টের যে কোনো রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যখন আমরা কোনো পিটিশন দায়ের করি, তাহলে আদালত প্রাথমিক সন্তুষ্ট হওয়ার পরে যখন লিভ গ্রান্ট করেন, অর্থাৎ আপিল হিসেবে এটা শুনানি করার জন্য যে প্রশ্ন জড়িত সেটা ব্যাখ্যার জন্য গ্রহণ করে থাকেন, এটাকে লিভ টু আপিল বলি। আবার যেটা সরাসরি আপিল হিসেবে গণ্য হয়, যেমন এটি, কিংবা হাইকোর্ট যদি কোনো ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেন তাহলে অটোমেটিক্যালি আপিল বিভাগে আপিল হয়। তো যেহেতু সার্টিফিকেট এটা হাইকোর্ট ডিভিশন দিয়েছে, আমরা এটা সরাসরি আপিল হিসেবে দায়ের করব এবং আদালত সেই ক্ষেত্রে আপিল হিসেবে আমাদের এটা শুনানি করবেন। চূড়ান্ত বিবেচনায় এই বিষয়টি, এই সাংবিধানিক প্রশ্নটি দেশের সর্বোচ্চ আদালত কর্তৃক সিদ্ধান্ত হবে। এখানে আরেকটা বিষয় বলা আপনাদের জন্য খুবই জরুরি, সেটি হচ্ছে যেহেতু বিষয়টি আপিলে চূড়ান্ত বিবেচনায় নিষ্পত্তি হবে আপিল বিভাগে,
আমার দৃষ্টিতে এবং আমাদের অভিমত হচ্ছে এই রায়টি অর্থাৎ হাইকোর্ট বিভাগের এই রায়ের কার্যকারিতাটা এখন থেকেই আসছে না, এটা চূড়ান্ত বিবেচনার পরে এই রায়ের কার্যকারিতা আসবে বলে আমি মনে করি। আরেকটা বিষয় খুবই সতর্কভাবে আমাদের খেয়াল রাখতে হবে যে দেখুন, পুরা বিষয়টি কিন্তু আমাদের সুপ্রিম কোর্টের সঙ্গে সম্পর্কিত। কারণ এখানে যে সচিবালয় প্রতিষ্ঠার কথা বলা হয়েছে সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট সচিবালয়, স্বতন্ত্র সচিবালয়, এবং বিচারটি এবং এটাতে বিচারিক প্রক্রিয়া এবং রায়টি দিয়েছে কিন্তু হাইকোর্ট বিভাগ, সেটা সুপ্রিম কোর্টের অংশ। আমরা এখন যে মামলাটি কিংবা যে আপিলটি আপিল বিভাগের শুনানি করবে সেটাও কিন্তু সুপ্রিম কোর্ট করবে। সুতরাং সুপ্রিম কোর্ট কিন্তু তার নিজস্ব বিষয়ে বিবেচনা করবে এবং ব্যাপারে তার সিদ্ধান্ত দিবেন। আমাদের প্রত্যাশা থাকবে যে ভবিষ্যতে এই মামলা যখন শুনানি হবে আমরা খুবই প্রত্যাশা করব যে কোনোভাবেই যেন এমন কোনো যে সুপ্রিম কোর্ট তার নিজস্ব ব্যাপারের ক্ষেত্রে এমন সিদ্ধান্ত গ্রহণ করেছেন যে কেউ সেটাকে প্রশ্ন তুলেন, এটা আমাদের প্রত্যাশা থাকবে। আর ইতিমধ্যেই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব সরকারের সঙ্গে আমাদের কথা হয়েছে, তারা আলটিমেটলি এই রায় সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায়ের জন্য অপেক্ষমান থাকবেন বলে আমরা জানতে পেরেছি। দেখুন, এখানে একটা বিষয়, এই রায়টি চূড়ান্ত রায়টি প্রকাশিত হয়েছে গতকাল, অর্থাৎ এপ্রিল মাসের 7 তারিখে। এই রায়টি ঘোষিত হয়েছে 2রা সেপ্টেম্বর 2025। যে কোনো রায় যখন ঘোষণা করা হয় তখন কিন্তু তার কার্যকারিতার ডিরেকশনটা যে সময় থেকে ঘোষণা করা হয় তারপর থেকে কার্যকর হয়। অন্তর্বর্তীকালীন সময় আমরা দেখেছি এই রায়ের পরপরই, অর্থাৎ চূড়ান্ত রায়টি প্রকাশিত হওয়ার আগেই একটি অধ্যাদেশ জারি হয়েছে এবং সেই অধ্যাদেশটি বর্তমানে আমাদের জাতীয় সংসদে সেটি বিবেচনাধীন আছেন। এবং সুতরাং এই রায়ের পরপরই কিংবা পূর্ণাঙ্গ রায় প্রকাশের আগেই অধ্যাদেশ জারি যে বিষয়টি সেটি হচ্ছে সংসদের কাছে এখন বিবেচ্য রয়েছে এবং সংসদ তার স্বীয় বিবেচনায় স্বাধীন স্বতন্ত্র সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন। আমি এমনটি মনে করি না, এটা মনে রাখতে হবে আমরা কিন্তু একটা পদ্ধতি থেকে আরেকটা পদ্ধতিতে উত্তরণের ক্ষেত্র। সুতরাং আপনি যাই কিছু বলেন না, কিন্তু নতুন কোনো ব্যবস্থাপনা না, ব্যবস্থাপনা হচ্ছে ম্যানেজমেন্টের ইস্যু। সুতরাং এই ক্ষেত্রে এই মাঝখানে ঘটে যাওয়া কোনো ঘটনার কারণে আমাদের বিচার বিভাগের ফাংশনের ক্ষেত্রে তার কার্যক্রম চালিয়ে যাওয়ার ক্ষেত্রে কোনো রকম ধারাবাহিকতা ক্ষুণ্ণ হবে না। আরেকটি বিষয় হচ্ছে, এটি গণতান্ত্রিক সরকার, দেশের জনগণ ভোট দিয়ে সরকারকে নির্বাচিত করেছেন এবং এই সরকার পরিচালনার ক্ষেত্রে যে রাজনৈতিক দল তাদেরও স্বাধীন বিচার ব্যবস্থার প্রতি কমিটমেন্ট আছে। তারা বিচার বিভাগের স্বাধীনতায় বিশ্বাস করেন এবং তারা মনে করেন যে একটা সুস্থ এবং একটা শক্তিশালী বিচার ব্যবস্থা বাংলাদেশের গণতন্ত্রকে পরিশীলিত করতে, গণতন্ত্রকে এগিয়ে নিতে, মানুষের প্রত্যাশা পূরণের জন্যে সবচেয়ে জরুরি। এবং আমি বিশ্বাস করি যে বর্তমান সরকার তারা এই অঙ্গীকারগুলোর প্রতি সম্পূর্ণভাবে অঙ্গীকারবদ্ধ এবং ইতিমধ্যেই মাননীয় আইনমন্ত্রী মহোদয় জনাব মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন যে এগুলো আরও পর্যালোচনার প্রয়োজন আছে এবং এগুলো ক্রমান্বয়ে এগুলো করা হবে। সুতরাং জনগণের জন্য এবং রাষ্ট্রের জন্য উপকারী যে কোনো সংবিধানসম্মতভাবে যে কোনো সংশোধনী গ্রহণ করা, যে কোনো প্রতিষ্ঠান গড়ে তোলা কিংবা কার্যক্রম বিন্যস্ত করার ক্ষেত্রে এই সরকারের আন্তরিকতার কোনো অভাব নেই। এবং যেহেতু এই সরকার মাত্র কাজ শুরু করেছেন এবং তার সামনের দিনে আগামী দিনে চলতে হবে এবং তারা সুন্দরভাবে চলার জন্য অবশ্যই রাষ্ট্রের 3টি অর্গান, এক্সিকিউটিভ বিভাগ, আইন বিভাগ এবং বিচার বিভাগ, তারা স্বতন্ত্রভাবে কাজ করবে ঠিকই, কিন্তু রাষ্ট্রের প্রয়োজনে, দেশের প্রয়োজনে, গণতন্ত্রের প্রয়োজনে, আমাদের বিচার বিভাগের স্বাধীনতার জন্য, মানুষের ন্যায় বিচার প্রাপ্তি সুনিশ্চিত করার জন্য তারা পরিপূরকভাবে কাজ করবেন। এটাই হচ্ছে। দেখুন, আমি তো প্রথম কথা হচ্ছে আমি তো সরকারের মুখপাত্র নই, আমি সরকারের অবস্থান ইতিমধ্যে আপনারা পার্লামেন্টে আইনমন্ত্রী মহোদয় বলেছেন যে বিচার বিভাগকে পৃথকীকরণ করা, বিচার বিভাগের স্বাধীনতা সুনিশ্চিত করা, মানুষের ন্যায় বিচার প্রাপ্তির বিষয়টি এই সরকারের রাষ্ট্রের অন্যতম অঙ্গীকার। আমরা যেটা মনে করি, যেহেতু আইনগতভাবে সাংবিধানিকভাবে এই রায়টির মধ্যেই হাইকোর্ট বিভাগ স্পষ্ট উল্লেখ করেছেন যে তারা যে সমস্ত ডিরেকশনগুলো দিয়েছেন সচিবালয়, স্বাধীন স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠা সংক্রান্ত, এগুলোই কিন্তু আলটিমেটলি সাংবিধানিক প্রশ্ন, আইনি প্রশ্ন, যেগুলো সংবিধানের 103 অনুচ্ছেদ অনুযায়ী আপিল বিভাগে আপিলের মাধ্যমে চূড়ান্ত নিষ্পত্তি হবে। এবং আমি মনে করি যে এত বড় একটা সাংবিধানিক বিষয়
আপিল বিভাগের চূড়ান্ত নিষ্পত্তির মাধ্যমেই আসলে এটা হওয়া উচিত। শূন্যতার হবে? আমি শূন্যতা হওয়ার কোনো কারণ দেখি না, কারণ আপনি যাই বলেন না কোনো, এ যাবৎকালে আপনি যেটা বললেন যে সচিবালয়ে যে সমস্ত পোস্টিং হয়েছেন তারা তো সবাই জুডিশিয়াল অফিসার বিভিন্ন জায়গায় কর্মক্ষেত্রে ছিলেন। আমি একটা কথা মনে করে রাখবেন, কারণ একটা অধ্যাদেশ কিন্তু আপনারা নিশ্চয়ই জানেন, অধ্যাদেশ জারি হয় যখন সংসদ না থাকে, এবং সেই অধ্যাদেশ সংসদ গঠনের প্রথম অধিবেশনে অধ্যাদেশগুলো উত্থাপন এবং 30 দিনের মধ্যে নিষ্পত্তি করার একটা সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। অনেকগুলো 133টি অধ্যাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের সময় গঠিত হয়েছে, অনেকগুলো সম্পর্কে অনেক পর্যালোচনার বিষয়, যেমন এই একটি বিষয়। যেমন আমি গতকাল এই রায়টি পড়ার আগ পর্যন্ত জানতামই না যে হাইকোর্ট বিভাগ এই রায় দেওয়ার মাধ্যমে সুপ্রিম কোর্টের আপিল করার জন্য সংবিধানের 103 অনুচ্ছেদ অনুযায়ী সার্টিফিকেট দিয়েছেন। তো সার্টিফিকেট দেওয়া আছে, এটা তো আলটিমেটলি চূড়ান্তভাবে নিষ্পত্তি হবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে। আমার ধারণা আমি তো এটা জানতাম না। তো এটা তো একটা সাংবিধানিক, এটা আইনি প্রক্রিয়া। এই আইনি প্রক্রিয়া কিন্তু রাষ্ট্রের পক্ষ থেকে অ্যাটর্নি জেনারেল অফিস থেকে করা হয়নি। যে আদালত রায় দিয়েছেন সে আদালতে কিন্তু পরবর্তী প্রক্রিয়া, আইনি প্রক্রিয়াটা বাতলে দিয়েছেন। তো আমাদের দায়িত্ব হবে তো সেই প্রক্রিয়াটা এক্সজস্ট করা। এবং আপনি বলছেন আপনারা যাই বলেন না কেন, আমি এক্ষেত্রে কোনো রকম সরকার, রাষ্ট্র বিচার বিভাগ তাদের পরিচালনা করার ক্ষেত্রে বিন্দুমাত্র কোনো বাধা আমি দেখি না। এবং আমি মনে করি যে বরং রাষ্ট্রের পক্ষে সরকার যে কমিটমেন্ট করেছেন যে এগুলোকে পর্যায়ক্রমে করা হবে, আরও পর্যালোচনাপূর্বক করা হবে, এবং সেটা হলেই ভালো। এটা তো না, আমি এটা ফিল করি না এই কারণ দেখেন, আমাদের কাজ হচ্ছে আইনজীবী হিসেবে, অ্যাটর্নি জেনারেল অফিসের কাজ হচ্ছে রাষ্ট্রের পক্ষে আইন হিসেবে দেওয়া। এটিও কিন্তু আমাকে মানতে হবে। হাইকোর্ট বিভাগ যে রায়টি দিয়েছে সেই রায়ের মধ্যে সার্টিফিকেট দিয়ে আপিল বিভাগে আপিল করার জন্যে সংবিধানের আইনি প্রশ্নে জড়িত কথা উল্লেখ করার পরে আমাদেরকে সুযোগ দিয়েছে এটা চূড়ান্ত নিষ্পত্তির জন্য সুপ্রিম কোর্টে আপিল বিভাগে যাওয়ার। সুতরাং এটা আমাকে যেতে হবে, এবং এটা চূড়ান্তভাবে আপিল বিভাগে নিষ্পত্তি হওয়ার না করার পর্যন্ত আমি কিন্তু যাই বলেন না কেন, আপনারা যেটা বলছেন আমি আগেই বলছি, এই রায়টি গতকাল প্রকাশিত হয়েছে, পূর্ণাঙ্গ রায়, তার আগেই কিন্তু অধ্যাদেশগুলো রচিত হয়েছে এবং অধ্যাদেশগুলো পাশ হয়েছে। সুতরাং এই রায়ের, পূর্ণাঙ্গ রায়ের আলোকে যদি অধ্যাদেশগুলো পরিচালিত হতো তাহলে তো আপনি আমাকে এই প্রশ্ন করতে পারতেন না। কারণ আমি আগেই বলেছি রায়টি ঘোষণা হয়েছে সেপ্টেম্বর 2025-এ। চূড়ান্ত রায়টি যেটা লিখিত ফর্মে আমরা পেয়েছি গতকাল এপ্রিল 2026-এ। অধ্যাদেশ তো জারি হয়েছে তারও অনেক আগে। তো সুতরাং অধ্যাদেশ যখন জারি হয়েছে স্বাভাবিকভাবেই অনুমেয় যে তখন এই রায়ের পূর্ণাঙ্গ পর্যালোচনা ওই অধ্যাদেশের মধ্যে প্রতিফলিত হয়।